কোথাও গিয়ে শহর যে পুজোয় ফিরছে, উৎসবে ফিরছে, তার একটা চিত্র দেখাই যাচ্ছে রাস্তাঘাটে বেরোলে। আপনি ফিরছেন উৎসবে। প্রথম কথা হচ্ছে, দুর্গাপূজা বাঙালির জাতীয় উৎসব। এই 3-4 দিন বাঙালি অন্য সব কিছু ভুলে নিজের মেয়েকে বরণ করে। বাঙালির কাছে দুর্গা মা না, বাঙালির কাছে দুর্গা মেয়ে। যে মেয়ে সারা বছর শ্বশুর বাড়িতে থাকে কৈলাসে, সে তার বাপের বাড়িতে আসে বাংলার মাটিতে। এখন দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের সকলের মেয়ের সমান একটি মেয়ে বীভৎসভাবে ধর্ষিতা, খুন হয়েছে, যা আমাদের গোটা বাঙালি জাতির হৃদয়ে নাড়া দিয়েছে, আমাদের আবেগকে প্রসারিত করেছে, আমাদের শোক দুঃখকে দ্রোহে পরিণত করেছে। পূজা পূজার নিয়মে হবে, কিন্তু পূজাকে কেন্দ্র করে উৎসব শব্দের যে ব্যবহার, সেই ব্যবহারটা এবারে তুলনামূলক কম হবে। বাঙালির জাতীয় উৎসব বাঙালিরই থাকবে, কিন্তু সেই উৎসব তার ঔজ্জ্বল্যের দিক থেকে, তার উৎসাহের দিক থেকে নিশ্চিতভাবেই ম্লান হবে। আপনি যে মার্কেটের কথা বললেন, সেই মার্কেটে নিঃসন্দেহে মানুষ যাচ্ছেন, কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন সেই মানুষও যাচ্ছেন একটা দুঃখের মন নিয়ে, একটা শোকের পরিবেশ নিয়ে। বাড়িতে যদি আমার বাবা মারা যান, আমার বাড়িতে যে মানুষ আসেন তিনিও তো একটা নতুন জামা নিয়ে আসেন, একটা নতুন বিছানার চাদর নিয়ে আসেন। সেটা তো তাকে কিনতে যেতে হয় মার্কেটে। আনন্দে কেনেন? বোধহয় না। আচ্ছা, তাহলে গণশক্তির যে জ্যাকেট বিজ্ঞাপন, দুর্গাপুজো উদযাপন করুন গৌরবের সাথে, একবারে পুরো পাতা জুড়ে প্রথমেই বিজ্ঞাপন, প্রথম পাতায় কোনো খবর নেই, কি বলবেন? গণশক্তি দীর্ঘদিন বাদে প্রথম পাতায় একটা ফুল পেজ বিজ্ঞাপন পেল। আপনারা সবাই জানেন যে কোনো সংবাদ মাধ্যম বিজ্ঞাপন ছাড়া চলে না। গণশক্তি পত্রিকা যেহেতু আমাদের পার্টির মুখপত্র, তাই তৃণমূল কংগ্রেসের প্রতিহিংসা পরায়ণ সরকার গণশক্তি কাগজকে কোনো বিজ্ঞাপন দেয় না, এবং এই না দেওয়ার বিরুদ্ধে গণশক্তি কাগজ আদালতে গেছে। আদালত গণশক্তির পক্ষে রায় দিয়েছে, সরকারকে বলেছে বিজ্ঞাপন দিতে, তাও সরকার দেয় না। গণশক্তি কন্টেম্প্ট অফ কোর্টের মামলায় গেছে, সেই মামলা চলছে। এখন বিজ্ঞাপন যিনি দেন, বিজ্ঞাপনের ম্যাটার তিনি ঠিক করেন। আপনার চ্যানেলে যদি কেউ বিজ্ঞাপন দেয়, তার ম্যাটার কি আপনি এডিট করতে পারেন? পারেন না। তো যিনি বিজ্ঞাপন দিয়েছেন তিনি বিজ্ঞাপনের ম্যাটার ঠিক করেছেন। গণশক্তি কাগজ সেই বিজ্ঞাপনটা ছেপেছে এবং গণশক্তি কাগজে একটা ফুল পেজ বিজ্ঞাপনের যা রেট, সেই অর্থ পেয়েছে। সুতরাং এই বিজ্ঞাপনটায় লিখিত কোনো শব্দের সঙ্গে, ছাপা কোনো ছবির সঙ্গে গণশক্তি কাগজের বক্তব্যের, আমাদের পার্টির বক্তব্যের মিল খুঁজতে যাওয়াটা বোকামি। বিজ্ঞাপন বিজ্ঞাপন, যিনি দেবেন তিনি তার ম্যাটার নির্ধারণ করবেন। যখন আপনাদের মুখপত্রে সেটা মানে ছাপা হচ্ছে, একটা তো দায় থাকেই অবশ্যই। একটুও দায় থাকে না, একটুও দায় থাকে না। সেটাকে প্রমোট করছেন আপনারা, আপনাদের কাগজে সেটা আসছে মানে তো সেটা প্রমোটই হলো। কোনো প্রমোট করছি না আমরা। সাধারণ মানুষ এভাবেই বোঝাবো যে আমাদের বিজ্ঞাপন দেয় না, আমরা লসে কাগজ চালাই, একটা বিজ্ঞাপন পেয়েছি, আমাদের আর্থিক সংকটের কারণে সেই বিজ্ঞাপন আমরা ছেপেছি। বিজ্ঞাপনের বক্তব্য বিজ্ঞাপন দাতার, আমাদের না। তো সিপিএমের মুখপত্র বাণিজ্যিক কাগজ নয়, চাইলে আপনারা রিফিউজ মানে এই যে আমি বলবো যা,
বা আপনি যখন বিভিন্ন চ্যানেলগুলো দেখেন, চ্যানেলগুলোয় যখন আলোচনা হয়, আলোচনার শেষে সব চ্যানেলগুলোই লিখে রাখে যে বক্তব্য যা পরিবেশিত হয়েছে তা বক্তাদের নিজস্ব। এতে যদি কাউকে আঘাত করা হয়ে থাকে, এতে যদি কাউকে দুঃখ দেওয়া হয়ে থাকে, এতে যদি কোনো আইনের ব্যতিক্রম হয়ে থাকে, তাহলে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নন। থাকে তো? তাহলে আমি যা আপনাদের এখানে বলছি সেটা আমার বক্তব্য, আপনাদের বক্তব্য না। সুতরাং আপনারা কোনোভাবে দায়ী না আমার বক্তব্যের জন্য। এখন আমি যদি ধরুন আপনাদের চ্যানেলে বলতে গিয়ে আরেকটি চ্যানেল সম্পর্কে খুবই কুৎসা করি, সে দায় কি আপনাদের ঘাড়ে বর্তাবে না তো? তো একই রকমভাবে একই যুক্তিতে যিনি বিজ্ঞাপন দিয়েছেন, বিজ্ঞাপনের বক্তব্য তার, আমার কেন হবে? কিন্তু একই সঙ্গে আমরা যদি বলি, একটা উদাহরণ দিচ্ছি, এই যে জাপানি তেলের অ্যাড, আপনারা কি চাইলে নেবেন? আপনারা চাইলেই চুজ করতে পারেন কোন অ্যাডটা আপনারা নেবেন কি নেবেন না, তো সেটা তো আপনাদের উপর আছে, মানে গণশক্তির উপর। দেখুন, নেবে কি নেবে না সেটা গণশক্তি পরিচালক মণ্ডলী ঠিক করবে। আমি গণশক্তি পরিচালক মণ্ডলীর সদস্য নই। কিন্তু সাধারণভাবে যেটা বুঝি সেটা হচ্ছে যে একটি বিজ্ঞাপনে বিজ্ঞাপিত বিষয় বিজ্ঞাপন দাতার, আমি তার দায় কোনোভাবে নেব না। না, কুণাল ঘোষ বলছেন যে এদিকে আপনারা ফেসবুকে বিপ্লব করছেন, মানুষকে আবেগাপ্লুত করছেন যে উৎসবে যাতে না ফিরে প্রতিবাদে থাকে, এদিকে আপনাদের যে মুখপত্র সেখানে এরকম গৌরবের সাথে পূজা উদযাপন করার কথা বলছেন, এটা তো দ্বিচারিতা বলছেন। প্রথম কথা হচ্ছে আমরা কোনোদিন মানুষকে বলিনি উৎসবে থাকবেন না, একদিনও বলিনি। কোথায় বলেছি আমরা? আমাদের পার্টির পক্ষ থেকে কে বলেছে? আমরা বলেছি এবারের উৎসব হোক দ্রোহের উৎসব, প্রতিবাদের উৎসব। দেখুন আমার বুকে যে ব্যাজটা পড়ে আছে, সেই ব্যাজটায় লেখা আছে দ্রোহের উৎসবে মগ্ন তিলোত্তমার জন্য। উৎসব শব্দটাকে তো আমরা বাদ দিইনি। কোথায় বাদ দিয়েছি? কুণাল ঘোষ বলতে পারেন, কুণাল ঘোষ কী বোঝেন, কোন শব্দের কি মানে বোঝেন, কোন ব্যাখ্যা উনি করবেন, সেটা তো উনার মস্তিষ্কজাত। কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষ থেকে মানুষের কাছে এই আহ্বান আজ পর্যন্ত জানাইনি যে কেউ উৎসব করবেন না। আমরা নিজেরা তো কোনো পূজায় বিশ্বাস করি না। আমি তো জীবনে কোনো দিন কোনো পূজায় অঞ্জলি দিইনি। কিন্তু আমি কি রাস্তায় স্লোগান দিয়ে বেরিয়েছি পূজায় অঞ্জলি দেবেন না? কোনো দিন তাও করিনি। যিনি অঞ্জলি দেন তিনি অঞ্জলি দেন। আমার স্ত্রী অঞ্জলি দেন, আমার ছেলে অঞ্জলি দেন না, আমার পুত্রবধূ অঞ্জলি দেন না। তো আমি কি আমার স্ত্রীকে বারণ করেছি না তুমি অঞ্জলি দিতে পারবে না? করিনি তো। সুতরাং আমি তো শুরুতেই আমি বলেছি মানুষ অবশ্যই দুর্গাপূজার এই 3টে দিনকে তার কন্যার আগমনের দিন হিসেবে তার যে আনন্দ, তার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে প্রকাশ করবে। কিন্তু সেই প্রকাশটা অন্যবার যতটা স্বতঃস্ফূর্ততার সঙ্গে, যতটা আবেগ মিশ্রিতভাবে, যতটা উদ্দীপনার সঙ্গে করে, এবার মানুষ সেটা করবে না। এটা আজকের বাংলার বাস্তবতা। আজকের বাংলা সে এবারের উৎসবটাকেও প্রতিবাদের উৎসবে পরিণত করছে, দ্রোহের উৎসবে পরিণত করছে। যত নতুন গান এই সময়কালে বাঁধা হয়েছে তার সব গান প্রতিবাদের শব্দবন্ধ আছে। যত নতুন কবিতায় সময় লেখা হয়েছে তার সব কবিতায় এই ঘটনার ছাপ আছে। আপনি একটার পর একটা লিটল ম্যাগাজিনের শারদ সংখ্যা খুলুন, দেখবেন কোনো না কোনোভাবে এই দ্রোহ, বিদ্রোহ, প্রতিবাদ, প্রতিরোধ, এই শব্দগুলো এসে গেছে, এই ভাবটা এসে গেছে। সময় নির্ধারণ করে দেয়, যুগ নির্ধারণ করে দেয় যে যুগ কোনটা গ্রহণ করবে। রাজা রামমোহন রায় যদি 100 বছর আগে জন্মাতেন তাহলে রাজা রামমোহন রায় হয়তো সতীদাহ প্রথা নিয়ে ভাবতেনই না। ইউরোপীয় রেনেসাঁ শেষ হলো, ভারতবর্ষে তার ঢেউ এসে পড়ল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা জন্মালেন। আবার রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা না জন্মালে রবীন্দ্রনাথ
বাঙালির চেতনার উত্তুঙ্গ তরঙ্গ শীর্ষে হয়তো অবস্থান করতেন না। যুগ যুগ পুরুষ ঠিক করে দেয়। এখন জুনিয়র ডাক্তাররা যুগ পুরুষ হিসাবে সামনে এসেছেন।